तो जब आपका लीवर हार्ट और किडनी खराब होता है, कोई इन्फेक्शन शुरू हो गया या कुछ हो गया, तो आपका लीवर हार्ट और किडनी को फिर से नया करता है, रीजनरेट करता है। अच्छा, इसका पत्ता को भी साग में डाल के भी आप खा सकते हैं, कच्चा भी खा सकते हैं। দাদা একটা দারুণ জিনিস বললো যে এইখানে যত গাছ বা জড়িবুটি আছে প্রত্যেকটা কোনো না কোনো ওষুধ তৈরি হয়, তো সব কিছুর জন্য লিভার হার্ট কিডনি তিনটে, বাপরে। और ये दूध आंखों के लिए अमृत है। हाँ, लेकिन और कोई पेड़ का दूध को आंखों में नहीं देना है। अच्छा, सिर्फ ये लाल होगा तो यूज कर सकते हैं। অ্যাকচুয়ালি একটা কথা আপনাদের বলে রাখি, নাহলে আপনাদের সবাইকেই প্রবলেমে পড়তে হবে। হোলির সময় এই পুরীতে সমস্ত পুল কিন্তু বন্ধ থাকে, মানে পুল অ্যাক্সেস করতে দেয় না। আমি রিকোয়েস্ট করলাম স্পেশালভাবে, তাই জন্য আমাকে কিছুক্ষণের জন্য ওনারা খুলে দিলেন। তার জন্য থ্যাংক ইউ বে সুইটসকে, অনেক অনেক ধন্যবাদ যে পুলটা অ্যাক্সেস করতে দেওয়ার জন্য। দারুণ ভিউ, দারুণ। কলিঙ্গ আর্কিটেকচারে বানানো। আপনারা জানেন ভক্তরা দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে এইখানে ছুটে আসে শুধুমাত্র জগন্নাথ মন্দিরের জন্য। পুরী মানেই আমরা ভাবি আমাদের কাছে মেন আকর্ষণই হচ্ছে জগন্নাথ মন্দির। এই 65 মিটার, সকলে দেখুন এই কোণারকের মন্দিরটা। এটা একটা অসাধারণ ঐতিহাসিক স্থাপত্য। এটি বানিয়েছিল রাজা নরসিংহ। তার ছবি অবশ্যই পাবেন, একটা ছোট্ট ছবি, মানে দেওয়ালে খোদাই করা আছে। দেওয়ালটা দেখলে ভালো করে, আপনারা যদি গাইড নিয়ে আসেন তাহলে ওনারাও দেখিয়ে দেবে। এই মন্দিরটা একটা অসাধারণ রহস্য আছে। এই যে মন্দিরটার যে পাথরগুলো, এই পাথরগুলোতে 60% ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে ম্যাগনেট আছে 60%। এই ভেতরে যে সূর্যদেব, এটা তো অ্যাকচুয়ালি সূর্যদেবের মন্দির, তো ভেতরে সূর্যদেব ভাসমান অবস্থায় ছিল। এবার কি হয়েছিল, একদম মন্দিরের যে চূড়াতে একটা এন্ট্রান্স টিকিট কাটা আছে, তার জন্য কোথাও লাইন দিতে হচ্ছে না। আপনারা অবশ্যই অনলাইন টিকিটটা কেটে নেবেন। গরমের জন্য আর পারছে না কেউ। চান কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট, এবার একটু ঘুমোতেই হবে, আর পারা রনি রবসের সকল দর্শক বন্ধুদের দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দোলের এই রং আপনাদের সকলের জীবনকে খুব সুন্দর করে তুলুক এবং রঙিন করে তুলুক, এই আশা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি। আজ 14ই মার্চ, এখন বাজে সকাল 5টা। আজ আপনাদেরকে নিয়ে যাব জগন্নাথ ধামে, মানে পুরীতে। আজকে আমার এই যাত্রার সঙ্গী আমার ভাই, মা, বাবা ও বড় মামা। তো চলুন, আমার বাড়ি থেকে হাওড়া স্টেশন 6 কিলোমিটার মতো, কিন্তু আমাদের হাতে একটু সময় নিয়ে রেখেই যেতে হবে। তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। বাকিটা তো আপনাদের দেখাবই। জয় জগন্নাথ। জামাটা একটু চেঞ্জ করে নিলাম, আজ দোল বলে কথা, তাই কালো জামাটা ঠিক মানাচ্ছিল না। আর আপনাদেরকে বলা হলো না যে আজকে আমাদের ট্রেন হলো বন্দে ভারত, যেটা হাওড়া স্টেশন থেকে সকাল 6টা 10 মিনিটে ছাড়ে। এটা আমার, দেখুন, বাড়ি হাওড়াতে, তাই আমার পক্ষে এটা অতটা প্রবলেমেটিক না। যাদের একটু দূরে বাড়ি
তাহলে একটু তাড়াতাড়ি চলে আসুন, যাতে আপনাদের যাতায়াতে কোনো প্রবলেম না হয়, যাতে আপনারা সেফলি আপনারা ট্রেনটা ধরতে পারেন, তার জন্য। তো চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। এখানটা সাইড করে আমাদের নামিয়ে দেয়। ও এইটাতেই দেবে আমাদের ট্রেন? বাহ, এটা কত সুবিধা দেখুন সবাই। একদম ক্যাব রোড দিয়ে আমরা ঢুকলাম আর 21 নম্বরেই আমাদের বন্দে ভারত দেবে। এটা খুব ভালো ব্যাপারটা। এই যে আমাদের দারুণ ব্যাপার এটা। টাটা, ফোন করবো। ভাই কেমন লাগছে? এক্সাইটেড? কেউ কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেকবার গেছি তাও আনন্দ। কেমন লাগছে? গুড মর্নিং, খুব ভালো লাগছে। এক্সপেক্টেড, তোমার কেমন লাগছে? ভালো। এক্সপেক্টেড প্ল্যাটফর্ম নাম্বার 21, এখানে আছে এক্সপেক্টেড প্ল্যাটফর্ম নাম্বার 21। আরে না, এখানে 21 আমরা ওখানে যাই। 20 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এখানে দু ধরনের টিকিট আছে, একটা হলো সিসি আর একটা হলো ইসি। সিসিটার প্রাইস একটু কম, ইসিটার প্রাইস একটু বেশি। তো আমাদের ইসিতে কাটা আছে E2। চলুন যাওয়া যাক। কারেন্ট চলে গেছে বন্দে ভারতের আপাতত। জলের বোতল এসছে। সুন্দর একটা গোলাপ আর খবরের কাগজ দিয়ে বন্দে ভারতের স্টাফেরা যাত্রীদের সুন্দর এবং শুভযাত্রা শুরু করলো। দেখতে দেখতে আমাদের বন্দে ভারত রূপনারায়ণ নদী পেরোচ্ছে, মানে আমরা হাওড়া জেলা থেকে পূর্ব মেদিনীপুর জেলায় প্রবেশ করছি। আমাদের প্রথম স্টেশন হলো খড়গপুর। আপনাদের জানিয়ে রাখি 499 কিলোমিটার এই হাওড়া থেকে পুরী মাত্র 6 ঘন্টা 20 মিনিটে বন্দে ভারত অতিক্রম করে এবং মিডিলে 7টা ইন্টারমিডিয়েট স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। এখানে দু ধরনের সিট আছে, একটা হলো সিসি আর একটা হলো ইসি। ইসি মানে হলো এক্সিকিউটিভ ক্লাস, যেটা আমাদের কাটা আছে। এটির ভাড়া একটু বেশি, আমাদের এখানে ভাড়া পড়েছিল 2418 টাকা মতো। এটি সময় এবং স্থান অনুযায়ী বদলাতে থাকে। আপনি সব কটাতেই খাবারের অপশান পাবেন, ভেজ এবং ননভেজ, কিন্তু লাঞ্চ এবং ডিনার এটি দেখা হয় যে আপনি কোন জায়গায় যাচ্ছেন এবং কোন টাইমে ট্রেনটা পৌঁছাচ্ছে সেই অনুযায়ী আপনাকে প্রোভাইড করা হয়। যদি আপনি লাঞ্চের আগে পৌঁছে যান সেখানে আপনাকে লাঞ্চ দেওয়া হবে না। যেমন এইখানে আমাদের পুরীতে যেহেতু তাড়াতাড়ি আমরা ঢুকে যাচ্ছি সেহেতু আমাদের লাঞ্চ দেওয়া হচ্ছে না, কিন্তু বাকি আপনারা সব কিছুই পাবেন, যেমন চা, স্ন্যাক্স, ব্রেকফাস্ট, এগুলো সব কিছুই দেওয়া হবে। তো আমি সাজেস্ট করব পুরী যাওয়ার জন্য আপনারা রাতের ট্রেন ধরুন, কারণ এতটা পথ বসে সবার জন্য যাওয়াটা সম্ভব নয়। যতক্ষণ না মানে স্লিপার বন্দে ভারত প্রোভাইড করছে আমাদের, ততদিন মানে রাতের ট্রেনগুলো যাওয়াই আমি মনে করি খুব ভালো হবে। তো আমি প্রথমবার যাওয়ার জন্য, যাতে বন্দে ভারতটা মানে কখনো যাইনি হাওড়া পুরী, তার জন্য আমি প্রথমবার গেলাম। আমাদের যাতায়াতের দুটো টিকিটই বন্দে ভারতেই কাটা আছে। আর ইসির ভাড়াটা একটু বেশি, আমরা ইসিতে কেটেছি, কিন্তু সিসির ভাড়া এর থেকে অনেকটা কম। আপনারা চাইলে সিসিতেও কাটতে পারেন, ওখানেও খাবার দাবার সব কিছু অপশান আপনারা পেয়ে যাবেন। ইতিমধ্যে চলে এলো মর্নিং টি। আপনি চাও খেতে পারেন, কফিও খেতে পারেন, এবং তার সাথে একটা সুন্দর ডায়েট বিস্কিট। দেখতে দেখতে চলে এলো ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, জ্যাম এবং বাটার, অমলেট, কিছু ভেজিটেবলস, এবং তার সাথে ছিল কেক এবং ফ্রুট জুস। একটা মানুষের জন্য সাফিসিয়েন্ট এবং খুব সুন্দর ব্রেকফাস্ট। আমরা খুর্দা রোড ঢুকবো এবার, তো চলুন যাও।
ঘড়িতে বাজে 12:48। আমরা ফাইনালি পুরী স্টেশনে পৌঁছালাম। বন্দে ভারত 499 কিলোমিটার রাস্তা 6 ঘন্টা 20 মিনিটে অতিক্রম। পুরী স্টেশনে নেমে হোটেল যাওয়ার পথে প্রথমবার সমুদ্র দেখার অনুভূতিটাই আলাদা। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, পুরী স্টেশনে নেমে আপনারা হোটেল যাওয়ার জন্য টোটো, অটো, গাড়ি সব কিছু পেয়ে যাবেন। আপনারা চাইলে 200-250 টাকার মধ্যে অটো রিজার্ভও করে নিতে পারেন। আপনাদের হোটেল থেকে যদি না গাড়ি পাঠায়, আপনারা কোনো চিন্তা করবেন না, পুরী স্টেশনে নেমে সব কিছু অ্যাভেলেবেল, সব কিছু। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হলো দ্য বে সুইটস। আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। আর আমাদের হোটেলটা লাইট হাউসের একটু পরে। আমরা যেহেতু মানে প্রত্যেকবার স্বর্গদ্বারে থাকি, তার জন্য আমরা চেয়েছিলাম যে একটু ফাঁকা জায়গার পুরীর অনুভূতিটা নেওয়ার জন্য। তো তাই জন্য আমরা লাইট হাউসের একটু পরে হোটেল রুম বুক করেছি। যেহেতু আজকে পিক সিজন, যেহেতু আজকে হোলির সময়, তো সমস্ত হোটেল বুক। আগে থেকে মানে হোটেল না বুক করলে ভালো হোটেল আপনারা কখনোই পাবেন না। তো চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দ্য বে সুইটসে পুরীতে, যেটা লাইট হাউসের একটু পরে। সেই সকালবেলা বেরিয়ে ফাইনালি একটা শান্তি। শুধু দেখুন রুমের ভিউটা, দারুণ ভিউ, দারুণ। বেডে শুয়ে শুয়ে আমরা সমুদ্রকে দর্শন করতে পারবো। বন্দে ভারত সকাল থেকে 499 কিলোমিটার পথ অতিক্রম করলো মাত্র 6 ঘন্টা 20 মিনিটে। মিডিলে 7টা ইন্টারমিডিয়েট স্টেশনে দাঁড়িয়েছিল, এটা আমি বলতে ভুলে গেছিলাম। তো চলুন, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমাদের লাঞ্চ করতে হবে, প্লাস পুলে ঝাঁপ মারতে হবে। আজকে আমরা সমুদ্রে যাব না, আমাদের আরও বন্ধুরাও এসছে, তো তাদের সাথে কাল সমুদ্রে যাব। আজকে আমরা পুলেই চান করব। তো চলুন লাঞ্চের অর্ডারটা দিয়ে তাড়াতাড়ি পুলে চলে যাওয়া যাক। সারা দিনের এই পরিশ্রমের পর ভোর থেকে এই পুলে নেমে যে মানে আনন্দটা, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি একটা কথা আপনাদের বলে রাখি, নাহলে আপনাদের সবাইকেই প্রবলেমে পড়তে হবে। হোলির সময় এই পুরীতে সমস্ত পুল কিন্তু বন্ধ থাকে, মানে পুল অ্যাক্সেস করতে দেয় না। আমি রিকোয়েস্ট করলাম স্পেশালভাবে, তাই জন্য আমাকে কিছুক্ষণের জন্য ওনারা খুলে দিলেন। তার জন্য থ্যাংক ইউ বে সুইটসকে, অনেক অনেক ধন্যবাদ যে পুলটা অ্যাক্সেস করতে দেওয়ার জন্য। কিন্তু আজকের জন্য টোটালি ওখানে লিখে দেওয়া আছে আজ এবং কাল এই দুদিন সম্পূর্ণভাবে পুলে কিন্তু নামা যাবে না, মানে যেহেতু দোল এবং হোলির জন্য। তো এটা এখানে মানে এই হোটেল বলে না, আশা করি মানে এটা 90% হোটেলেই এইরকমই রুলস। তবে এর আগের বারে আমরা একটা হোটেলে ছিলাম, ওখানে ওরকম রুলস ছিল না। হোটেল এম্পায়ার ছিল না ভাই ওই হোটেলটা আগের বারে, একদম। তো ওইখানে ওরকম রুলস ছিল, কারণ আমরা পুলে চান করতে পেরেছিলাম। কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে নিচে থেকে যে পুল অফ, পুল সুইমিং পুল অফ, পুরো পরিষ্কারভাবে লেখা আছে। তো আমি ম্যানেজারকে রিকোয়েস্ট করাতে ওনারা আমাকে 10-15 মিনিটের জন্য বললেন যে আপনি তাহলে চান করে নিন, আপনি যখন এত করে বলছেন। তার জন্য ওনারা মানে যেহেতু রঙও মাখিনি আমি, সেহেতু ওনারা অ্যালাউ করলো, কিন্তু এটা অ্যালাউ করবে না। তাই আগে থেকে আপনারা যদি কেউ মানে অনেকে হয় না পুলের জন্য হোটেলটা বুক করেন, যেহেতু পুলে নামবেন, অনেকে আবার সমুদ্রে নামতে চান না, পুলে নামবেন বলে। অ্যাকচুয়ালি পুরীতে এসে সমুদ্রটাই মেন। আমরা কালকে সমুদ্রে চান করবো, আজকাল বন্ধুরা সবাই আছে একসাথে, কালকে করবো, আজকে ওই নাবি নিয়ে এসে। তো এইটা একটুখানি অবশ্যই জেনে নেবেন। তো হোলির সময় কিন্তু পুলটা বন্ধ থাকে। তো খুব ভালো লাগছে, চলুন চানটা করে নিই। এবার গিয়ে লাঞ্চ করতে হবে, লাঞ্চ করে একটু শুতে হবে, ঘুমোতে হবে। পরপর আপডেট আপনাদের দিচ্ছি। ওই দেখুন ওইটা একটা জিনিস, ওটা আশা করি সেফ নয়, আপনারা করবেন তো খুব বুঝে শুনে করবেন। ওটা একটা ক্লাইম্বিং হচ্ছে।
চান কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট, এবার একটু ঘুমোতেই হবে, আর পারা যাবে। ঘুম থেকে উঠে সোজা চলে এলাম সমুদ্রের পাড়ে। দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে এই বঙ্গোপসাগরকে। খুব কষ্ট লাগলো এই কচ্ছপটাকে দেখে, এরমভাবে সমুদ্রের তীরে মরে পড়ে আছে। কিছু হয়েছিল এর আগে, আপনারা খবর পেয়েছেন জলে অনেক ধরনের অদ্ভুত জিনিস ঘটছে। এটার কারণ হলো জলের তাপমাত্রা। অনেক সময় জলের তাপমাত্রা বেড়ে গেলে সেই লেয়ারের যারা সমস্ত জলজ প্রাণী তারা পাড়ে আসার চেষ্টা করে বা স্থান পরিবর্তন করার চেষ্টা করে। ঘুমের পর একটা সুন্দর মাসাজ আর একটা সুন্দর ঝালমুড়ি এই সমুদ্র সৈকতে বসে এই যে কি মজা আপনারা ভাবতে পারবেন না। আমরা একটা ক্যাফেতে একটু খেতে এলাম। ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে অ্যান্ড কুকিজ। আগের বারেও এসেছিলাম, খুব সস্তায় এখানে সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। চলুন যাওয়া যাক। একটু অন্যরকম করেছে, মানে ওই মিন এরকম মিন ওয়াটারমেলন ফ্লেভার দেওয়া আছে। ওই চাটাকেই তৈরি করে, জানি এই রনগিপার দেখি তৈরি করে বাইরে। এটা হলো চিকেন উইংস, তৈরি করে ঠান্ডা ফ্রিজে রেখে দেয়। এটা হলো ভ্যানিলা ফ্র্যাফে উইথ আইসক্রিম, এটা হলো লেমন। ফাইনালি আমাদের সি বিচে ঘোরা কমপ্লিট। আমরা সি বিচে ঘুরে একটু ফুচকা, ঝালমুড়ি আরও বিভিন্ন খাবার দাবার খেয়ে একটা ক্যাফেতে গেলাম, আপনারা তো দেখলেনই। এবার আমরা ফাইনালি হোটেলে চলে এলাম। এবার একটু আড্ডা মারবো আমি আর ভাই, যে যার রুমে চলে গেছে। এবার চলুন রুমে যাওয়া যাক। আচ্ছা, কাল সকালে আমরা পুজো দিতে যাব, ঠিক আছে? তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। আমরা একটু গান শুনছি এবার, আর একটু পরে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আমাদের পুজো দিতে যেতে হবে। মেন দোল যাত্রা যেটা এখানকার, সেটা হচ্ছে কালকেই। তো আমরা কাল সকাল 5টায় মন্দিরে পুজো দিতে যাব। আপনাদের অবশ্যই দেখাবো সব কিছু। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, আশা করি ওটা মানে অ্যালাউ করানোটাও উচিত হবে না, তাই বাকি পুরোটা দেখাবো। আজকে আপাতত এই গান শুনতে শুনতে আর একটু পরে আমরা ঘুমিয়ে পড়বো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে কাল সকালে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে গুড মর্নিং। আজকে পুরীতে দ্বিতীয় দিন আমাদের। চলুন ব্রেকফাস্ট করে লোকাল সাইট সিনগুলো ঘুরে নেওয়া।
না না আমরা তিনজন যাচ্ছি, ওরা মার্কেটে বেরিয়েছে। হ্যাঁ আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আপনারা যখন পুরীর লোকাল সাইট সিনগুলো ঘুরবেন, মানে নন্দনকানন, কোনারক, উদয়গিরি, ধবলগিরি এগুলো বলছি না, যখন পুরীর লোকাল সাইট সিন যেগুলো সমস্ত মোহনা টোহনা যেগুলো ঘুরবেন, সেইগুলোতে আপনারা একটা অটো বা টোটো নিয়ে নেবেন। দেখবেন যে অটো করে ঘোরার কিন্তু মজাই আলাদা এই লোকাল সাইট সিনগুলো, তাই আমরা অটো নিয়েছি। আর অটো তো আপনি হোটেল থেকে বেরিয়েই পেয়ে যাবেন, আপনি যে কোনো টোটোকে বলবেন যে পুরীর লোকাল সাইট সিনগুলো ঘোরাতে, আপনাদের ওরা ঘুরিয়ে দেবে। তো আজকে আমরা লোকাল সাইট সিনগুলো ঘুরবো, কালকে আমরা যাব নন্দনকানন, কোনারক, আর তার পরের দিন আমরা যাব জগন্নাথের মন্দিরে পুজো দিতে। চলুন যাওয়া যাক। সকলকে গুড মর্নিং। আমি সোমবার নোট করে নেবো, আমাদের পাঠিয়ে দেবো। দ্বিতীয় দিন। ঠিক আছে। আজকে এখানকার মেন হোলি যে দোলযাত্রা, আজকে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে, তাই আমরা একটা টোটো নিয়ে, বাবা মা একটু মার্কেটিং করতে গেল, আমি মামার ভাই, আমরা তিনজনের টোটো নিয়ে একটুখানি মোহনা সাইট সিন গুলো একটু ঘুরবো বলে বেরোলাম। দেখুন এটা মোহনার খুব সুন্দর জায়গা, এটা একদম নিউ মেরিন ড্রাইভ রোডের পেছন দিকটা। আর এরপরে আরো দু একটা জায়গায় আপনাদের নিয়ে যাব, খুব সুন্দর জায়গাটা দেখুন। চলুন যাওয়া যাক। মোহনাটা দেখলেন খুব সুন্দর, এবার আমরা যাব ওমকারনাথ শিবের মন্দিরে। চলুন। এই যে আমরা চলে এলাম ওমকারেশ্বর মন্দিরে। ওই দেখুন আমাদের ষণ্ড বাবা। ওমকারেশ্বর মন্দির আমাদের দর্শন হয়ে গেল, আপনারাও দর্শন করলেন। এবার যাব গুপ্ত বৃন্দাবন, খুব সুন্দর জায়গাটা। চলুন।
কি সুন্দর জায়গাটা দেখুন, গুপ্ত বৃন্দাবন এই জায়গাটার নাম। সবাই টাইমিংটা দেখে নিন, এটা হচ্ছে টাইমিং। দেখুন টুপিটা পরে কেমন কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমাদের গুপ্ত বৃন্দাবন ঘোরা। এবার আমরা যাব আদিত্য ব্রহ্মকুমারী। খুব সুন্দর ওই জায়গাটা, আমার খুব প্রিয় জায়গা ওটা। অনেক দিন হলো যাওয়া হয়নি ওই জায়গাটাতে। আমরা চলে এলাম, এটাই আমাদের আজকের শেষ গন্তব্য। দেখুন জায়গাটা খুব সুন্দর জায়গা, মন ভরে যাবে। দাদা একটু বলুন এই জায়গাটার মাহাত্ম্য। बिल्कुल, ये महाराज हैं रामकृष्ण परमहंस को आप जानते होंगे। हाँ हाँ, रामकृष्ण देव। रामकृष्ण परमहंस के 24 गुरु थे, एक दो गुरु नहीं थे। अच्छा। लास्ट गुरु जिन्होंने उनको वेदांतवाद में दीक्षा दिए वो तोतापुरी महाराज थे। अच्छा। वैसे रामकृष्ण परमहंस का नाम भी पहले रामकृष्ण परमहंस नहीं था, उनका नाम गदाधर चट्टोपाध्याय था। हाँ, गदाधर चट्टोपाध्याय। तो गदाधर नाम से रामकृष्ण नाम रखने वाला गुरु तोतापुरी महाराज ही थे। यहीं बाबा जी का समाधि है, तो ध्यान दीजिए, देख सकते हैं। अच्छा देखो देखो, माथा का नीचे देखिए कुछ फूल रखा गया है। हाँ। इसी फूल का 10 फुट नीचे ऐसे बैठा हुआ अवस्था में बाबा जी का शरीर है, समाधि तोतापुरी महाराज का है। अच्छा भीतर जाइए, फूल के ऊपर माथा लगाए प्रणाम करें, मूर्ति विष्णु के प्रणाम। দেখলেন আপনারা দাদা কত সুন্দর আমাদের বোঝালো। দাদাকে আমরা অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এত সুন্দর, সবাইকে আমাদের এত সুন্দরভাবে ব্যাপারটা বোঝানোর জন্য, এই জায়গাটার মাহাত্ম্য বোঝানোর জন্য। তো আপনারা অবশ্যই এখানে আসবেন, এসে একটুখানি সুন্দর সময় কাটাবেন, আপনাদের আধ্যাত্মিক চেতনাকে আরও ভালোভাবে জাগ্রত করবেন, যাতে আপনারা জীবনটাকে আরও সুন্দর থেকে সুন্দরতর করে তুলতে পারেন। এটাই বলার। চলুন যাওয়া যাক। আচ্ছা দাদা আর একটা জায়গা দেখাবেন বললেন আমাদের। नीचे आप देख सकते हैं, नीचे देखिए एक बड़ा बरगाछ है। हाँ हाँ और ये जो पेड़ देखते हैं, बरगाछ देखते हैं, हाँ। तोतापुरी महाराज रामकृष्ण परमहंस के 24 गुरु में से शेष गुरु। अच्छा। जैसे रामकृष्ण परमहंस के भी एक दो गुरु नहीं थे, 24 गुरु थे। और आप जानते हैं 24 गुरु कैसे हो गए? कैसे? क्योंकि रामकृष्ण परमहंस उस समय का लगभग हर धर्म की साधना कर लिए थे। आप जानते होंगे ख्रिस्ट धर्म, मुस्लिम धर्म, साफी संप्रदाय, पारसी, सूफी। ये साफी संप्रदाय नाम सुने हैं आप? क्या है बोलिए? মানে যেগুলো বললেন সেগুলোই? सखी संप्रदाय। ও না না না, সাখী সম্প্রদায় का नाम सुन नहीं नहीं नहीं। आपने देखे होंगे कुछ लोग कृष्ण का मूर्ति लेके बक्सा में घूमते हैं। हाँ 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 गोपाल बोलते हैं। हाँ हाँ, गोपाल गोपाल। खाना खाते हैं तो उसी को पास में रखते हाँ, हाँ, रात हाँ। में सो जाते हैं तो उसी को पास में रखते हाँ। और इसका प्रथा, मूल प्रथा सखी संप्रदाय से शुरू हुआ। और इसका नियम ये भी है, हम सब पुरुष, देह से पुरुष है तो क्या हुआ, पुरुष भी उनके लिए नारी, और उनके लिए एक ही पुरुष तो है कृष्ण। कृष्ण को पुरुष मानते हैं, हर पुरुष को वो लोग नारी मानते हैं, सखी संप्रदाय के लोग। और रामकृष्ण परमहंस यही साधना करके खुद को पुरुष है वो, लेकिन खुद को नारी मान के रामकृष्ण परमहंस 90 दिन में नारी बन गए थे। हाँ उनका स्तन भर आया था, मासिक होने लगा था, नारी का जैसे होता है पीरियडिकली, उसका होना शुरू हो गया था। अच्छा। फिर धीरे धीरे वो साधना उनको छोड़ना पड़ा था, इतना चिढ़ गए थे रामकृष्ण जी, वो साधना उनको छोड़ना पड़ा था। ये सब आपको बताया नहीं जाएगा, बताएंगे तो क्या गलती होता है जानते हैं? क्या? जैसे गौतम बुद्ध कितने साल परमात्मा को खोजे थे, आपको बताया नहीं जाएगा, बहुत कम जगह पे लिखा है। रामकृष्ण जी के बारे में तो एक ही बुक में लिखा है। ये सब बातें जो मैं बोल रहा हूँ ये सिर्फ एक ही रामकृष्ण मिशन का एक ही बुक में लिखा है। अच्छा। सब बुक में ये सब नहीं लिखा है। 6 साल गौतम बुद्ध परमात्मा को खोजे थे,
6 साल तक वो बहुत कुछ किए परमात्मा को पाने के लिए और नहीं पा सके। लेकिन जब वो सब कुछ करना छोड़े, जो तो चेष्टा वो कर रहे थे परमात्मा को पाने के लिए, सब चेष्टा जिस दिन उन्होंने छोड़े उसी दिन से उनका परमात्मा पाना शुरू हो गया और 10 दिन में वो परमात्मा का अनुभव ले लिए। अच्छा समाधि में चले गए 10 दिन तक। अच्छा 10 दिन में पूरा समाधि का ज्ञान उनको आ गया था। ठीक, तो रामकृष्ण परमहंस ऐसे हाँ वो नारी बन गए थे। 2 साल लगा उनको पुरुष होने के लिए। फिर अच्छा। दोबारा रामकृष्ण जी बनने के लिए 2 साल लग 2 गए। साल तक नारी रहे। আচ্ছা ভাব इतना गहरा बैठ गया था कि वो ठीक से আচ্ছা এটা কখন হয়েছিল? যখন সারদা মাকে বিয়ে করে নিম না, সারদা মা যখন ছিল না তার আগে? आ, ये सब में particular नहीं है। হ্যাঁ ছোটোবেলা বিয়ে হয়ে গেছিল। হয়ে গেছিল, অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল। হ্যাঁ मैं उतना गहरे से उतना पढ़ा, जितना मैं जानता हूँ बोल दिया। बहुत जानते हैं आप जो जानते हैं बहुत। यहाँ पर ही रहते हाँ, मेरे पिताजी यहाँ पूजा करते हैं, इसीलिए मैं थोड़े कुछ जानता हूँ। আচ্ছা আপনার নামটা কি? मेरा नाम तो स्वाधीन है। स्वाधीन मतलब मुक्त। মুক্ত। বাহ। और नीचे आपने- देखिए इसी बरगास का नीचे बाबा जी पहले जब आए थे अच्छा। जाने पड़ते थे, 2 बार उनके साथ आए थे। यहाँ पर ही कितना साल रहते हो? 40 साल 1921 से 1961 40 ईयर 40 साल। कितना साल की उम्र में वो गुजर गए? हाँ, एक बात है, बाबा जी अपने एज के बारे में खुद किसी को बोले नहीं थे। अच्छा। उनका भक्त लोग उनका जितना दिन देखते थे उतना दिन का अनुमान लगाते थे। जैसे मैंने देखा, मेरा पिताजी देखे थे, पिताजी गए, पिताजी बाबा जी को देखते थे, तो 3 पुरुष बाबा जी को देखता था, मतलब 350 से ज़्यादा होगा ये अनुमान है। क्योंकि एक इंसान तो 100 साल जीता है, उसके हिसाब से 3 पुरुष मतलब 350 से ज़्यादा होगा, ये सब अनुमान। इसमें कोई प्रमाण नहीं। क्यों? क्योंकि बाबा जी अपने एज के बारे में खुद किसी को बोले नहीं थे। जब आप नहीं बोलोगे अपना एज के बारे में, तो जितने बाहर लोग हैं जितना कल्पना करेंगे वो कल्पना कभी सच नहीं हो सकता, सिर्फ अनुमान ही रहेगा। অনুমানই इसलिए रहे। हमारा शब्द सिर्फ अनुमान है बाबा जी के बारे में। उनका जन्म कहाँ था, माँ बाप कौन थे, किस मसीहा में जन्मे थे, सब कुछ अनुमान ही है। कुछ इसके बारे में प्रमाण नहीं हो सकता, প্রমাণ নেই हो सकता। क्योंकि वो तो लाखों साल जीने वाले सिद्धि पुरुष हैं। হ্যাঁ और सिद्धि पुरुष इसीलिए तो अपना रहस्य रहस्य रखते हैं। রহস্য খুব গোপন রাখে সবটাই। गुप्त नहीं रखेंगे तो लोग उनको मारने के पीछे लग जाएंगे। হ্যাঁ 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 ये क्यों नहीं मरता लाखों साल तक? ঠিক। यही আচ্ছা দাদা একটা দারুণ জিনিস বললো যে এইখানে যত গাছ বা জড়িবুটি আছে প্রত্যেকটা কোনো না কোনো ওষুধ তৈরি হয়। তো সব কিছুর জন্য মানে ভালো ভালো এখানে গাছ টাছ আছে। তো দাদা আমায় দেখাচ্ছে যে লিভারের জন্য, সুস্থ লিভার রাখার জন্য কি গাছ মানে জরুরি, কি জড়িবুটি আমরা খেতে পারি সেটা দাদা দেখাচ্ছে। ये हर जगह होता है। হুম এটা इसका, हाँ, इसका फूल ऐसे व्हाइट होता है, फिर बाद में ये रंग होता है, फिर अंत में ये ऐसे व्हाइट हो जाता है। আচ্ছা लेकिन इसका नाम क्या है जानते हैं? নেই। इसका नाम संस्कृत में सहदेवी। और अच्छा सहदेवी का अर्थ होता है सहायता करने वाली देवी, जो देवी आपको सहायता करे, हेल्प करे। तो जब आपको लीवर खराब होता है तब इसका पत्ता जो है सुबह खाली पेट में 20-30 करके पत्ता अगर खाएंगे तो 90 दिन में लीवर में जान फूंक देगा। হ্যাঁ हाँ, लीवर इन्फेक्शन जिनको है उनको लिए बहुत अमृत है, ये औषधि अद्भुत है लीवर के लिए। और जब आपको बुखार होता है, जो बच्चे औषधि खाना पसंद नहीं करते, या बड़े लोग भी कुछ हैं जो कि औषधि खाना पसंद नहीं करते, उनके लिए ये जो इसका डाली है ना, হ্যাঁ ये डाली थोड़ा इतना मोटा होने के बाद इसको इतना इतना ले आइए, थोड़ा मोटा होने के बाद, আচ্ছা और बीच में से बिल्कुल सेंटर से 2 भाग कर देना है। तो आपको तो डाली का ऊपर वाला चमड़ी दिख रहा है, इसका भीतर वाला पार्ट तो आपको दिख नहीं रहा है। 2 भाग होने के बाद समझ लीजिए ये भीतर वाला पार्ट है, ये बाहर वाला पार्ट है। ऐसे नर्व पे सीधा डाली को ऐसे नहीं, ऐसे रखना है, ऐसे पूरा का डाली का टच होना चाहिए हाथ में। भीतर वाला पार्ट को ऐसे टच करना है। टच करके अगर बांध देंगे पतली धागा से, तो दोनों हाथ की कलाई पर रख के बांधने से 10 मिनट के अंदर ये बुखार को लेने लगेगा। 4-5 घंटा रख देंगे तो ये नीला वाला डंडा पूरा सूख जाएगा, लेकिन पूरी बुरा टेम्परेचर को ये ले लेता है। इसीलिए इसका नाम सहदेवी, मतलब सहायता करने वाली देवी। अच्छा और ये पेड़ का नाम क्या है गाछ पत्ता का? सहदेवी। सहदेवी ही ओह। पेड़ है ना। और यहाँ देखिए और एक चीज है, रखता है मतलब লিভার হার্ট কিডনি তিনটে? तीनों को। বাপরে। হুম मैं यही सब बेच दूंगा অ্যামাজন पे। अमेजन पे। ये जानते हैं? এটা না। इसका फूल इस रंग का होता है। আচ্ছা इसका नाम पुनर्नवा। কি? पुनर्नवा अच्छा इस रंग का फूल होता है इसका। और क्या क्या इसका ये क्या है?
पुनर्नवा का मतलब पहले जान लीजिए। मतलब फिर से, नवा मतलब नया। तो जब आपका लीवर, हार्ट और किडनी खराब होता है, कोई इन्फेक्शन शुरू हो गया या कुछ हो गया, तो आपका लीवर, हार्ट और किडनी को फिर से नया करता है, रीजनरेट करता है। अच्छा, इसका पत्ता को भी साग में डाल के भी आप खा सकते हैं, कच्चा भी खा सकते हैं। अच्छा। हाँ, आइए वहाँ बरगाछ का नीचे चलेंगे तो आपको अच्छा लगेगा। अच्छा, जगह अच्छा है। और जब आपका आंखों में बालू चला जाता है तब क्या करते हैं? की करी আমরা এমনি জল দিই, চোখে জল दिई। यहाँ देखिए, जल नहीं देना है। हाँ, जल देके धो भी दिए तो ठीक। हाँ, लेकिन उसके बाद क्या करना है, ध्यान दीजिए। हाँ, ये देखिए, जब आंखों में बालू चला जाता है, आंख रगड़ देते हैं, लाल हो जाता है, तब इसका पेड़ तो हर जगह है, ध्यान दीजिए। और इसका पत्ता का डिजाइन बिल्कुल हमारा आंखों के डिजाइन जैसा है। आंख का डिजाइन कैसा होता है? ऐसा होता है ना। हाँ, 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 पत्ता का डिजाइन भी बिल्कुल आंख के डिजाइन जैसा है। और इसको ऐसे तोड़ते हैं तो 2 बूंद दूध निकलता है। और हाँ, यहाँ लाल देख के ही इसका यूज करिएगा। लाल रंग नहीं होगा, यहाँ लाल रंग नहीं होगा तो आंखों में यूज नहीं करना है। अच्छा। और इसको तोड़ेंगे तो आप देख सकते हैं 2 बूंद दूध निकल आया। और ये दूध आंखों के लिए अमृत है। हाँ, लेकिन और कोई पेड़ का दूध को आंखों में नहीं देना है। अच्छा। सिर्फ ये लाल होगा तो यूज कर सकते हैं। चश्मा खोलिए। नहीं, इनके और हाँ, यहाँ लाल देख के ही इसका यूज करिएगा। लाल रंग नहीं होगा, यहाँ लाल रंग नहीं होगा तो आंखों में यूज नहीं करना है। अच्छा। और इसको तोड़ेंगे तो आप देख सकते हैं 2 बूंद दूध निकल आया। और ये दूध आंखों के लिए अमृत है। हाँ, लेकिन और कोई पेड़ का दूध को आंखों में नहीं देना है। अच्छा। सिर्फ ये लाल होगा तो यूज कर सकते हैं। এই গাছটা কি? इसका नाम अपमार्ग, संस्कृत में अपमार्ग है। अच्छा। और यहाँ देखिए, पत्ता का साइड में थोड़ा सा लाल रंग आपको दिखेगा। ऐसे ये जो लाल रंग दिख रहा है, ऐसे लाल रंग देख के ही उसको खाना है। सुबह खाली पेट में ये पत्ता अगर आप खा लेंगे, 15-15 करके या 20-20 करके पत्ता अगर खाएंगे 90 दिन, तो आपका ये जो हुआ है ना, काला थोड़ा सा आ गया है व्हाइट के अंदर आंखों में, तो जो होता है वो आपका 1 महीने में ही ठीक हो जाएगा। लेकिन आपको रोज खाना है 90 दिन तक। आपका रक्त से भी बहुत जो विषाक्त चीज होती है वो निकल जाएगा। और ये हमारा यहाँ मांस फूल जाता है ना, हाँ, आपको याद होगा, वो भी गायब कर देता है। अच्छा। बिल्कुल। उसको डॉक्टर लोग तो कुछ केमिकल देके उखाड़ते हैं। उखाड़ना नहीं पड़ेगा, वो गायब हो जाएगा। আমাদের সুন্দরভাবে দাদারা রং মাখিয়ে দিল। আজকে হোলি, এখানে এসেও আমরা সেটা পুরোপুরিভাবে উপভোগ করলাম যে হোলি। আপনাদের সকলকে, রনি রক্সের সকল সদস্যদের হোলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এখানের রং খেলাটা অতটা ভয়াবহ নয়, আমাদের মতো ওখানে যেমন বাঁদর রং মাখানো হয়, এখানে সেই রকম বাঁদর রংটা এখনও মাখানো হয়নি। তো পরের বার খুব উথাল পাতাল রং খেলবো। চলুন চানটা তাড়াতাড়ি করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তারপরে আমরা খেতে যাবো। সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী যে চান করার পর আর আপনাদের সাথে সেইভাবে যোগাযোগ করা হয়নি। চান করার পর লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধে হয়ে গেছে, অনেকটাই প্রায় বেজে গেছে। এবার একটু সি বিচের দিকে যাব। তো সরি সবাইকে, চলুন তাড়াতাড়ি একটু সি বিচের দিকে যাওয়া যাক। এটাই পুরীর মেন মার্কেট, যেটাকে স্বর্গদ্বার বলে। আমরা একটু এই স্বর্গদ্বার থেকে, লাইট হাউসের থেকে পেরিয়ে আমাদের হোটেলটা অনেকটা দূরে, কিন্তু ওইখানে এই পুরীর মেন যে ভাইবসটা সেটা কিন্তু আসে না। তাই
আমরা এইখানে চলে এলাম আজকে। দেখুন এই জায়গাটার ভাইবসটাই আলাদা। এখানে এলে মনে হবে যে আপনি ফাইনালি পুরী চলে এসেছেন। দেখুন এই পুরীর ছানাপোড়া খাজা যেমন খুব বিখ্যাত, তেমন হ্যাঁ মদন মন্দির, এই মদন মোহনও খুব বিখ্যাত। পুরী এসে মদন মোহন না খেলে পুরী আসাটাই কিন্তু ব্যর্থ। এটা সব থেকে ভালো লাগে আরও চান করতে করতে খাওয়ার সময়। এটা হলো মহাশ্মশান, আপনারা সকলেই জানেন। আমরা এবার যাচ্ছি মা আনন্দময়ী মায়ের আশ্রমের দিকে। এবার যাচ্ছি মা আনন্দময়ী মায়ের আশ্রমে। দেখুন হর হর মহাদেব। দেখুন মায়ের আশ্রমে ঢোকার মুখেই বাবার মূর্তি, এখানে নন্দী বসে আছে। আমার বন্ধুরা টিটো, শিবাঙ্গী, লালটু, লম্বা, রাকা এরাও পুরীতে এসেছিল ঘোরার জন্য। ওরা এসেছিল গাড়ি করে, তো ওদের সাথেও একটু আড্ডা মেরে নিলাম। দেখুন দোকানেই কি অবস্থাতে জামা প্যান্ট খুলে ন্যাংটো হয়ে। তোর কোনো বক্তব্য আছে? আমার কিছু বলার নেই, আমি বাকরুদ্ধ। রাখা লালটু, তুই আমাকে একটা দারুণ জিনিস শিখিয়েছিস। কি বলতো সেটা? যে আমরা রাত 1:30টার সময় পুরীতেও বাদ দিইনি, এখানেও আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছি। 3 কিলোমিটার আমাদের জোম্যাটো ভাই এক্সট্রা এসে আমাদের দিয়ে গেছে, তার জন্য জোম্যাটোকে অনেক অনেক ধন্যবাদ। হোটেলের খাবার খাওয়ার পরও আমাদের পেট ভরেনি। চলুন রনি রবসের সকল দর্শক বন্ধুদের গুড মর্নিং। আশা করি সকলে খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। কালকের কথা মতো আজকে আমরা কোনারক
নন্দনকানন টুকটাক এই সমস্ত সাইট সিনগুলো ঘোরাবো আপনাদেরকে। আপনারাও আমাদের সাথে সাথে কিন্তু পরিপূর্ণভাবেই ঘুরবেন, খুব সুন্দর লাগবে। আমরা চেষ্টা করবো যাতে নন্দনকাননে একটা জঙ্গল সাফারিও করা যায়। তো গাড়ি অনেকক্ষণ চলে এসছে 8টা থেকে, গাড়ি বাইরে আছে, দাঁড়িয়ে আছে, দেখতে পাবেন। তো চলুন তাড়াতাড়ি আর কথা না বলে বেরিয়ে পড়া যায়। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো নন্দনকানন। দেখুন আমাদের অলরেডি অনলাইন টিকিট কাটা আছে, আপনারাও চাইলে অনলাইনে টিকিট কেটে নিতে পারেন, 50 টাকা করে লাগে। চলুন ভেতরে এবার যাওয়া যাক। দেখুন আমরা এই টিকিটটা কেটে নিলাম, তাহলে আমাদের আর টোটোর জন্য লাইন দিতে হবে না, ইলেকট্রিক গাড়ির জন্য, কারণ এটা পার্সোনাল ভেহিক্যাল। আমরাই শুধু ঘুরবো 5 জন, প্লাস আমাদের অনলাইন এন্ট্রান্স টিকিট কাটা আছে, তার জন্য কোথাও লাইন দিতে হচ্ছে না। আপনারা অবশ্যই অনলাইন টিকিটটা কেটে নেবেন, তাহলে এই দেখুন এটা অনলাইন টিকিটের এন্ট্রান্স, আর ওদিকটা যারা এমনি টিকিট কেটেছে। দেখুন অনলাইনে আপনাদের কোথাও লাইন দিতে হলো না। এবার আমাদের ভেহিকেলসের জন্য এই যে কাটা আছে টিকিট, আমরা উঠে পড়বো। 1 ঘন্টা টাইম দেওয়া আছে। খুব সুন্দর এই জঙ্গল সাফারিটা, অবশ্যই পুরী এলে নন্দনকাননের এই জঙ্গল সাফারিটা করবেন। আমরা বারবার করি কিন্তু আমরা বোর হই না কখনোই। দেখুন এখানে লাইন দিতে হলো না আমাদের, কারণ পার্সোনাল, এটা একটুখানি আগে এসে আপনারা করে নেবেন। খালি টোটো গাড়ির লাইন হচ্ছে ওই দিকে, যেদিকটা লাইন দিতে হবে, আর এটা আপনাদের লাইন দিতে হবে না। চলুন যাওয়া যাক। কত হরিণ দেখুন। এই দেখুন
গরমে সবার অবস্থা খুব খারাপ, মানুষের হয়ে যাচ্ছে, তো ওদের তো অবস্থা খারাপ হবেই। চলো, হ্যাঁ দেখুন এখানে আছে জলহস্তি। জলে ডুবেই থাকে সবসময়। এবার আমরা রেপটাইল দেখবো, সাপ, কুমির। ভাই সাপ বলতে কার কথা মনে পড়ছে? সাপ বলতে আমাদের একজনের কথা মনে পড়ছে, তাকে আমরা সাপ বলি। যাই হোক, চলুন সাপ দেখাই। ভিতরে যাবে সাপ কুমির তত সব আছে। আচ্ছা 10 মিনিট ভিতরে চলে আসবে। ঠিক আছে, ওকে। সব ভিতরে শুয়ে আছে। ওই যে ভেতরে আছে, ওই যে ওই তো দেখা যাচ্ছে। এইটা দেখা যাচ্ছে, ওই লাস্টের দিয়েছে গ্রেট। রাসেল ভাইপার মানে চন্দ্রবোড়া দেখা যাচ্ছে। এখানে রাসেল ভাইপার আছে। রাসেল ভাইপার আপনারা হামেশাই দেখতে পাবেন, এটা খুব কমন। এরা ফনা তোলে না, সামনের দিকে গিয়ে কেটে দেয়, খুব বিষাক্ত এদের বিষ। এখানে আছে স্যান্ডবোয়া, বালির সাথে মিশে থাকে। সাপেরা সব ঢুকে গেছে ভেতরে, সাপ পাওয়া যাচ্ছে না গরমে। সাপেরা সেফ প্লেস নিজেদের জন্য খুঁজে নিয়েছে। কিং কোবরা দেখুন, এই দেখুন। একটি দেখো
তো জিরাফ, একবার নেমে দেখে নি। ছায়াতে ঢুকে যাচ্ছে সবাই, এত কষ্ট পাচ্ছে। দেখুন এখানে বাসু নামের একটা বাঘ আছে, যার নামে আমরা কুত্তা পুষেছি, কিন্তু এখন সব ঢুকে আছে ভেতরে, দেখা যাচ্ছে না। এখান থেকে এটা পরিষ্কার দেখা যায়। কুকুর নাকি ওইভাবে ডাকছো? রয়্যাল বেঙ্গল টাইগারগুলো বেশ বড় বড় আছে, কিন্তু কেমন দেখলেন বাঘ, কেমন লাগলো জানান। এবার আমাদের পরবর্তী গন্তব্য। দাদা এবার কোথায় যাবো? এবার কোথায় যাবো দাদা? ও ফোন করছে। এবার আমরা হাতি দেখতে যাব। হাতি, চলুন, দুটো হাতি আছে এখানে। ওই যে দেখুন হাতি, বসন্তী আর হীরা, এই দুই হাতি এখানে আছে। বসন্তী আর হীরার পরেই পাশাপাশি আবার আমাদের বাঘ মামা শুয়ে আছে। ওই দেখুন রোদেতে গাছের বসার জায়গার তলায় শুয়ে আছে। কেমন লাগলো আপনাদের জানান হাতি আর বাঘ। এবার দাদা আমরা কোথায় যাব? সিংহ। এবার আমরা সিংহ দেখতে যাব, চলুন। ওই দেখুন সিংহ। গরমের জন্য আর পারছে না কেউ। সিংহ আমাদের দেখা হয়ে গেল। এবার আমাদের লাস্ট সাদা বাঘ আর লেপার্ড, চলুন। এই যে দেখুন সাদা বাঘ আর রয়্যাল বেঙ্গল টাইগার একসাথে। ফাইনালি আমাদের জঙ্গল সাফারি দেখা শেষ হলো। আসলে এই গরমের মধ্যে সবাই খুব কষ্টে আছে, সব পশুরাই। মানুষই কষ্টে আছে, পশুরা তো থাকবে কষ্টে। তো আপনারা অবশ্যই যখন আসবেন নন্দনকাননে, তো এরকম একটা ইলেকট্রিক গাড়ি নিয়ে নেবেন, তাহলে আপনাদের কষ্ট করে হেঁটে হেঁটে দেখুন। শীতকাল হলে কোনো ব্যাপার না, শীতকালে আপনারা অবশ্যই হাঁটতেও ভালো লাগে আর হেঁটে হেঁটে দেখতেও ভালো লাগে। তো এই সময় আপনারা অবশ্যই এইগুলো দেখে নেবেন। আচ্ছা এখানে লেপার্ড দেখা গেছে, চলুন দেখে আসি লেপার্ডটা লাস্ট। ওই দেখুন গাছে লেপার্ড কোথায় উঠে পড়েছে। আমাদের নন্দনকানন দেখা শেষ, ঘড়িতে বাজে 12:30। সেই সকালে বেরিয়েছিলাম, আর
এবার একটু আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো। চলুন চলুন এবার খাওয়া দাওয়াটা করে নিই। আচ্ছা এইটা আমাদের এবার দ্বিতীয় গন্তব্য হলো কোনারক। আর নন্দনকানন আর কোনারক ছাড়া আজকে আমরা তেমন কিছু ঘুরবো না, কারণ প্রচণ্ড গরম। মানে তার উপর বাবা আছে হার্টের পেশেন্ট, তার জন্য পুরোটা ঘোরা যাবে না। তো এখন আমরা একটা কোনো ভালো জায়গায় কিছু খেয়ে নেবো, খেতে যাব। চলুন যাওয়া যাক। ওই রেস্টুরেন্টটাতে প্রচুর ভিড় থাকার জন্য আমরা ওই রেস্টুরেন্টে খেলাম না, এখন একটা অন্য রেস্টুরেন্টে যাচ্ছি, দেখা যাক। আচ্ছা কলিঙ্গ রেস্টুরেন্টে যাচ্ছি দাদা বললেন, তো চলুন যাওয়া যাক। এইটা নাকি সব জায়গাতে সন্দেহ আছে। এই যে কলিঙ্গ রেস্টুরেন্টে এলাম আমরা, এখানে পাওয়া যায় নাকি দেখা যায়। ফাইনালি দাদা আমাদের জন্য একটা স্পেশাল কেবিন ব্যবস্থা করে দিল কলিঙ্গ রেস্টুরেন্টের। চলুন তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার আমরা যাচ্ছি কোনারকের উদ্দেশ্যে। আজকে আমাদের দাদার সাথে একটু আলাপ করিয়ে দিই। এই দাদা আমাদেরকে গাড়িতে নিয়ে যাচ্ছে। দাদা একটু হাই বলে দাও আমার দর্শকদের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক কোনারক। আচ্ছা, আমি যে গাড়িতে এসেছি সেই গাড়ির নাম্বারটা আমি দিয়ে দেবো। আপনারা যদি পুরীতে যখন আসবেন তখন আপনারা যদি গাড়ি চান এইসব কোনারক, নন্দনকানন, আরও বিভিন্ন যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সেগুলো দেখার জন্য, তো আপনারা ফোন করে নিতে পারেন। তো এদের ছোটো গাড়ি বড় গাড়ি সব কিছুই আছে, আপনারা নিজেদের সুবিধা মতো এদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। অ্যাকচুয়ালি আমি নন্দনকানন আর কোনারক ছাড়া বেশি ঘোরাতে পারলাম না আপনাদের, কারণ আমার বাবা হার্টের পেশেন্ট, এই 2 মাসও হয়নি এখনও অপারেশন হয়েছে, তো তার জন্য পুরোটা ঘোরাতে পারলাম না, আমি দুঃখিত তার জন্য। কিন্তু আপনারা এলে অবশ্যই সব কটা সাইট সিন ঘুরবেন। আমি পরে যখন পুরী আসবো অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে পুরোটা ঘোরানোর। তো আমি সব নাম্বার, আমার হোটেল তো দেবই, প্লাস ট্রাভেল যারা গাড়ি দিয়েছে এবং ট্রেনেরও আমি ডিটেলস কত ফেয়ার সব ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আর আশা করি আমি আপনাদের ঘোরাতে পারছি ঠিকভাবে। ঘুরতে ঘুরতে ফ্যামিলির সাথে টাইম কাটাতে কাটাতে মানে বুঝতেই পারছেন যে সব সময় সব কিছুটা 100% দেওয়াটা সম্ভব হয় না। তাও আমি চেষ্টা করছি যতটা আপনাদেরকে আমি ভালোভাবে ঘোরাতে পারি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। तो अभी से हाथ कर दोगे ना। आओ एक अच्छी सी फोटो आएगी इसकी। কোথায়? এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে, দেখুন।
অর্ধেক ভিজবে। কোনারকের মন্দিরটা এটা একটা অসাধারণ ঐতিহাসিক স্থাপত্য। এটি বানিয়েছিল রাজা নরসিংহ। তার ছবি অবশ্যই পাবেন, একটা ছোট্ট ছবি, মানে দেওয়ালে খোদাই করা আছে। দেওয়ালটা দেখলে ভালো করে, আপনারা যদি গাইড নিয়ে আসেন তাহলে ওনারাও দেখিয়ে দেবে। এই মন্দিরটা একটা অসাধারণ রহস্য আছে। এই যে মন্দিরটার যে পাথরগুলো, এই পাথরগুলোতে 60% ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে ম্যাগনেট আছে 60%। এই ভেতরে যে সূর্যদেব, এটা তো অ্যাকচুয়ালি সূর্যদেবের মন্দির, তো ভেতরে সূর্যদেব ভাসমান অবস্থায় ছিলেন। এবার কী হয়েছিল, একদম মন্দিরের যে চূড়াতে একটা চুম্বক ছিল, সেই চুম্বকটার সাহায্যে পুরো মন্দিরটা দাঁড়িয়েছিল। এখন যে মন্দিরটা আপনারা দেখছেন এটা হলো মন্দিরটার ধ্বংসাবশেষ। কী হতো তখনকার দিনে, নাবিকরা, সমুদ্র তো পাশেই ছিল, নাবিকদের এই চুম্বকের জন্য দিক নির্দেশ করতে প্রচণ্ড প্রবলেম হতো, মানে তাদের কম্পাস ঠিকভাবে কাজ করতো না, তার জন্য এই চুম্বকটা তারা ভেঙে দেন এবং তারপরে মন্দিরটা পুরোপুরি ধ্বংসাবশেষে পরিণত হয়। ভেতরে সূর্যদেব ভাসমান অবস্থায় থাকতেন ম্যাগনেটিক ফিল্ডের জন্য। তো ভাবাই যায় না যে এইরকম একটা ঐতিহাসিক স্থাপত্য তখনকার দিনে কী করে বানিয়েছিলেন রাজা নরসিংহ। অসাধারণ। প্লাস আপনারা তো জানেনই এই কোনারকের ঘড়িও খুব বিখ্যাত, সূর্যের আলোর সময় অনুযায়ী ঘড়ি ঠিকভাবে সময় বলে। তো আপনারা এখানে তো সব কিছু বলাটা আমার পক্ষে সম্ভব না, আপনারা ইউটিউবে দেখলে জানতে পারবেন যে এই জায়গাটার আলাদা রহস্য। তো চলুন, এটাই আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন, আরও ঘুরবো। আজকের মতো এইটুকুই। দেখুন ভালো করে কোনারকের মন্দিরটা আর এনজয় করুন। আজকের মতো আমাদের ঘোরা এখানেই শেষ। এবার একটু পুরী ফিরে যাচ্ছি আমরা সকলে। ওখানে বন্ধুরা আছে, ওরা তো চান করবে বলছে। কোনারক থেকে পুরী দিয়ে যাবে তো চন্দ্রভাগা মোহনা দিয়ে, এই তো 3 চলুন। কিলোমিটার। হ্যাঁ ওই খন্ড তারপর উল্টো দিকটা বেরো কত হাঁটা চলা করবো না। হ্যাঁ, আজকে অনেক হাঁটা হয়ে গেছে। এটা কি বীজ বলে গো? চন্দ্রভাগা বীচ। আচ্ছা, এইটা চন্দ্রভাগা নদী ছিল, বুঝেছিস? নদীটা তো মিশছে এখানে। হ্যাঁ নদীটা আছে না, দেখো এইখানে এবার পুরো তুই সমুদ্রের ধাতে ধাতেই যাবি রাস্তাটা পুরো। এই রাস্তাটা দেখুন, দারুণ রাস্তা, দারুণ। পুরো সি বিচের পাশ দিয়ে দিয়ে। এই দুদিকে বড় বড় গাড়ি ছিল। এই আমাদের যাত্রা এখানেই শেষ। আমরা কোনারক আর নন্দনকানন ছাড়া আপনাদেরকে তেমন কিছু দেখাতে পারলাম না। এখন আমরা এই চন্দ্রভাগা ব্রিজের পাশ দিয়ে যাচ্ছি। খুব সুন্দর এই রাস্তাটা, দেখুন আপনারা অবশ্যই। তো পরে আবার যখন আসবো আপনাদের পুরো এই ধবলগিরি, উদয়গিরি পুরোটা কভার করার চেষ্টা করব। তো এইবারে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, সকলের কাছে। তো এই রাস্তাটা একটু উপভোগ করুন, খুব সুন্দর রাস্তাটা। বিরাট বড় সিবি। আবার বোটিং আছে এখানে। মোহনাটা দেখুন কত সুন্দর জায়গাটা, এখানে চন্দ্রভাগা নদীতে এসে মিশছে আর কি। দারুণ।
করে জায়গাটা ছাদ্য করে দিয়ে চলে যাবে। আমরা এখন কুশভদ্রা নদী বেরোচ্ছি। কি সুন্দর দেখুন ভিউটা। ফাইনালি আমরা ঢুকে গেলাম। সকলকে গুড মর্নিং। রনি রবদের সকল দর্শক বন্ধুরা আশা করি খুব খুব ভালো আছেন। আজকে পুরীতে আমাদের চতুর্থ দিন, আজকেই শেষ দিন আমাদের, আজকেই ট্রেন আছে। আর সকালবেলাই চোখ খুলে আমরা চলে এসেছি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে, যেটা কলিঙ্গ আর্কিটেকচারে বানানো। আপনারা জানেন ভক্তরা দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে এইখানে ছুটে আসে শুধুমাত্র জগন্নাথ মন্দিরের জন্য। পুরী মানেই আমরা ভাবি আমাদের কাছে মেন আকর্ষণই হচ্ছে জগন্নাথ মন্দির। এই 65 মিটারের এই মন্দির, এটা টোটালটাই কলিঙ্গ আর্কিটেকচারে বানানো হয়েছে। আর এই মন্দিরের মাহাত্ম্য আপনারা তো জানেনই, দারুণ। দেখুন শুধু ভক্তদের আনাগোনাগুলো, ভক্তরা কীভাবে লাইন দিয়ে আছে এই মন্দিরটাকে দর্শন করার জন্য। আর এখন মন্দিরের চারিদিকটা ঘোরার জন্য মন্দির পরিক্রমা করা হয়েছে, যেটা আপনারা খুব ভালোভাবে ঘুরতে পারবেন। গোটা মন্দিরটার চারিদিকে হেঁটে সুন্দরভাবে পরিক্রমা করতে পারবেন। চলুন এবার আপনাদের দেখাই জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ।
আজকে আমাদের ফিরে যাওয়ার পালা। আমাদের সকালবেলা আমরা জগন্নাথ মন্দির অলরেডি পুজো দিয়ে দিয়েছি। এবার আমরা একটু মায়ের আশ্রমে এসেছি, যেহেতু আজকে সোমবার আমরা নিরামিষ খাই, তাই এখানেই ভোগ খেলাম। আমাদের বন্দে ভারত আছে 1:50, তাই এবার আমরা স্টেশনের দিকে রওনা দেবো। চলুন এবার স্টেশনে যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্টেশনে। বন্দে ভারত দিয়ে দিয়েছে, ক্লিনিং চলছে, এবার উঠব। আমাদের আমরা হলো E2, সামনের বগি থেকে 2-3টেই পড়ে, ভালোই হলো, বেশি হাঁটতে হবে না। কি হলো? ভালো করে তোল, ভালো করে। না, আর ফ্রাইড রাইস খাবো না। কি করছিস ভাই? ফাইনালি আমরা নেমে গেলাম হাওড়া স্টেশনে, আর নিউ কমপ্লেক্সের জায়গায় ওল্ড কমপ্লেক্সে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, যার জন্য গুড্ডুকে আবার নিউ কমপ্লেক্স থেকে ওল্ড কমপ্লেক্সে গাড়ি নিয়ে আসতে হচ্ছে। প্রত্যেক দিন নিউ কমপ্লেক্সেই দেয়, আজকে ওল্ড কমপ্লেক্সে দিয়ে দিয়েছে। চলুন গাড়ি দুটো পড়া যাক তাড়াতাড়ি। জয় জগন্নাথ। ফাইনালি গাড়িতে উঠে পড়লাম খুব তাড়াতাড়ি। নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। আমাদের IPL উদ্বোধনী ম্যাচ আছে আমাদের ইডেন গার্ডেন্সে, আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। টিকিট এখনো পাইনি, তবে টিকিট আশা করি পেয়ে যাব খুব তাড়াতাড়ি। নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।